এর আগের দিন তোমাদের আমি হাইড্রোজেন গ্যাস প্রস্তুতি এবং হাইড্রোজেন গ্যাসের বিভিন্ন ভৌত এবং রাসায়নিক ধর্ম এবং তার রাসায়নিক বিক্রিয়া সম্বন্ধে আলোচনা করেছিলাম। এবং এর আগের দিন বলেওছিলাম যে পরের দিন কিন্তু তোমাদেরকে পরখ করার জন্যে দুটো একটা প্রশ্ন আমি ধরব। তা তোমরা নিশ্চয়ই হাইড্রোজেন গ্যাস প্রস্তুতি এবং হাইড্রোজেন সংক্রান্ত ধর্ম বা বৈশিষ্ট্য সংক্রান্ত যে সমস্ত রাসায়নিক বিক্রিয়াগুলো আমি বলেছিলাম সেগুলো নিশ্চয়ই তোমরা তৈরি করে নিয়েছ। আচ্ছা বলো তো দেখি, আমরা হাইড্রোজেন গ্যাস প্রস্তুতির সময়ে আমরা কি করেছিলাম? রসায়নাগারে হাইড্রোজেন গ্যাস প্রস্তুতির সময়ে অবিশুদ্ধ জিঙ্কের ছিদ্রার সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটিয়েছিলাম। তা এখানে যদি আমরা এই অবিশুদ্ধ জিঙ্কের পরিবর্তে যদি বিশুদ্ধ জিঙ্ক ব্যবহার করি তাহলে কি আমরা হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করতে পারবো না পারবো না? বিশুদ্ধ জিঙ্ক অবিশুদ্ধ জিঙ্কের পরিবর্তে যদি বিশুদ্ধ জিঙ্ক ব্যবহার করা হয়, তোমরা তো ভালোভাবে জানো যে জিঙ্কের ছিবড়া অবিশুদ্ধ মানে তার সঙ্গে অপদ্রব্য বা বর্জ্য পদার্থ কিছু মিশিয়ে দেওয়া হয়েছে। শুধুমাত্র বিশুদ্ধ জিঙ্কই সেখানে নেই, আরও অন্য কিছু পদার্থ আছে মিশ্রিত। তো এই অবিশুদ্ধ জিঙ্কের ছিবড়ার সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিডে বিক্রিয়া করানো হয়। কিন্তু যদি আমরা অবিশুদ্ধ জিঙ্কের পরিবর্তে বিশুদ্ধ জিঙ্ক নিয়ে করি তাহলে কিন্তু সে একই রকম বিক্রিয়াটা হবে, অর্থাৎ হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে যদিও, তাহলে সেক্ষেত্রে কী হবে? Zn প্লাস H2SO4, সেক্ষেত্রে উৎপন্ন হবে ZnSO4 প্লাস H2। হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে ঠিকই, কিন্তু যদি বিশুদ্ধ জিঙ্ক হয় তাহলে বিশুদ্ধ জিঙ্কের উপরে বিশুদ্ধ জিঙ্কের ছিদ্রার উপরে প্রাথমিক পর্যায়ে উৎপন্ন হাইড্রোজেন গ্যাসটা বিশুদ্ধ জিঙ্কের ছিদ্রার উপরে একটা আস্তরণ সৃষ্টি করে, যার ফলে পরবর্তী পর্যায়ে ওই বিশুদ্ধ জিঙ্কটা আর লঘু সালফিউরিক অ্যাসিডের সংস্পর্শে আসতে পারবে না। কি বলে বুঝতে পেরেছ? আর তাহলে এই বিশুদ্ধ জিঙ্কটা যদি সালফিউরিক অ্যাসিডের সংস্পর্শে না আসতে পারে তাহলেই কিন্তু আর হাইড্রোজেন গ্যাস উৎপাদন হবে না বা হাইড্রোজেন গ্যাস উৎপাদন বন্ধ হয়ে যাবে। এরপরে যেটা আমরা আসছি যে এখানে আমরা লঘু সালফিউরিক অ্যাসিড ব্যবহার করেছি লঘুর পরিবর্তে, অর্থাৎ ডাইলিউটেড, মানে সেখানে যদি হয় 35% অ্যাসিড আর প্রায় 75% 65% হচ্ছে জল। এইরকম অ্যাসিড দ্রবণটাকেই বলা হচ্ছে কি লঘু অ্যাসিড দ্রবণ। তো এখানে যদি আমরা এই লঘু অ্যাসিড দ্রবণের পরিবর্তে গাঢ় সালফিউরিক অ্যাসিড দ্রবণ ব্যবহার করি, এর পরিবর্তে আমরা গাঢ় বা অধিক ঘন সালফিউরিক অ্যাসিড ব্যবহার করি, তাহলে কি আমরা হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে? তাহলে লঘু সালফিউরিক অ্যাসিডের পরিবর্তে প্রশ্নটা হচ্ছে লঘু H2SO4 এর পরিবর্তে গাঢ় H2SO4 ব্যবহারে রসায়নাগারে হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করা হয় না কেন? কে বলবে বলো তো দেখি? রসায়নাগারে আমরা লঘু সালফিউরিক অ্যাসিডের পরিবর্তে গাঢ় সালফিউরিক অ্যাসিড ব্যবহারে রসায়নাগারে হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করা হয় না কেন? এখানে আমরা যদি লঘু সালফিউরিক অ্যাসিডের পরিবর্তে গাঢ় সালফিউরিক অ্যাসিড নিই তাহলে কিন্তু গাঢ় সালফিউরিক অ্যাসিড জিঙ্কের সঙ্গে বিক্রিয়ায় সেখানে জিঙ্ক মানে গাঢ় সালফিউরিক অ্যাসিডটা জিঙ্কের তুলনায় অধিক বিজারণ ক্ষমতা সম্পন্ন,
যার জন্যে সেখানে জিঙ্ক সালফেট, সালফার ডাইঅক্সাইড এবং জল উৎপন্ন হবে। পোড়া বারুদের মতো গন্ধযুক্ত সালফার ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে এবং জল উৎপন্ন হবে। তাই সেখানে কিন্তু হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে না। তাহলে আমার বিক্রিয়াটা কি না, Zn জিঙ্ক প্লাস 2H2SO4 জিঙ্ক সালফেটের সঙ্গে বিক্রিয়ায় এখানে উৎপন্ন হয় জিঙ্কের সঙ্গে গাঢ় সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন হবে জিঙ্ক সালফেট প্লাস সালফার ডাইঅক্সাইড। জিঙ্ক সালফেটের অধক্ষেপ উৎপন্ন হবে আর সালফার ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে প্লাস জল উৎপন্ন হবে প্লাস H2O 2H2O 2 অণু জল উৎপন্ন হবে। তাহলে হাইড্রোজেনের পরিবর্তে সেখানে জল উৎপন্ন হয়ে যাবে। তাই আমরা লঘু সালফিউরিক অ্যাসিডের পরিবর্তে রসায়নাগারে হাইড্রোজেন গ্যাস প্রস্তুতির সময়ে গাঢ় সালফিউরিক অ্যাসিড ব্যবহার করতে পারি না। হয়েছে? হাইড্রোজেন ধাতু বা ধাতু সদৃশ মূলক দ্বারা অ্যাসিড থেকে প্রতিস্থাপিত হয়ে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। কিন্তু যদি আমরা যে এখানে জিঙ্কের পরিবর্তে যদি কপার নিই, অন্যান্য ধাতু নেই, তাদের সঙ্গেও কিন্তু সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। কিন্তু অপর একটা ধাতু কপার আর অপর একটা অ্যাসিড নিয়েছি নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড একটা তীব্র জারক অ্যাসিড। সেই কারণের জন্যে যদি নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করায় তাহলে কিন্তু তোমরা জানো যে অন্যান্য কোনো ধাতু জিঙ্ক, কপার, সোডিয়াম, পটাশিয়াম, অ্যালুমিনিয়াম এরকম তীব্র বিজারক ধাতুগুলোও কিন্তু পারে না নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করতে, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন। কিন্তু কেবলমাত্র তীব্র বিজারণ ক্ষমতা সম্পন্ন ধাতু ম্যাগনেসিয়াম এবং ম্যাঙ্গানিজ যারা পারে নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে। সেখানে বিক্রিয়াটা কি হবে, Mg প্লাস 2HNO3 Mg বাই Mn যাই বলি না কেন Mg প্লাস 2HNO3 সমান MgNO3 হোল 2 ম্যাগনেসিয়াম নাইট্রেট লবণ উৎপন্ন হবে এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। বাকি কোনো ধাতুর সঙ্গে কিন্তু নাইট্রিক অ্যাসিড কি করতে পারে না, নাইট্রিক অ্যাসিড সেখানে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারে না। যে কোনো অন্যান্য ধাতুর সঙ্গে বিক্রিয়ায় ধাতব নাইট্রেট, নাইট্রোজেন ডাইঅক্সাইড বা নাইট্রিক অক্সাইড এবং জল উৎপন্ন করে দেয়, সেখানে কিন্তু হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় না। এটা ভালোভাবে খেয়াল রাখবে। হাইড্রোজেন গ্যাস সম্বন্ধে সব কিছুই আমাদের পড়ানো হয়ে গেছে। এরপর যেটা আমরা আজকে পড়াবো, আজকের পার্ট আমাদের যে অক্সিজেন, পরবর্তী গ্যাস অক্সিজেন। অক্সিজেন চিহ্ন কি এর, অক্সিজেনের চিহ্ন ও, সংকেত চিহ্ন বা সিম্বল ও, সংকেত বা ফর্মুলা সেটা হলো O2। কারণ এরও হাইড্রোজেনের মতো এর পরমাণু কথা কত, 2 অ্যাটমিসিটি, অর্থাৎ দুটো করে অক্সিজেন পরমাণু পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে একটা অক্সিজেন অণু গঠন করে। সংকেত হলো O2 আর পারমাণবিক ভর বা গুরুত্ব, পারমাণবিক গুরুত্ব সেটা কত, 8, সরি এটা হচ্ছে 16। আণবিক গুরুত্ব বা আণবিক ভর, অক্সিজেনের আণবিক গুরুত্ব বা আণবিক ভর
সমান কত হবে, যেহেতু দুটো পরমাণু নিয়ে একটা অণু গঠিত, সেই আণবিক ভর হবে কত, 16×32। আর অক্সিজেনের পরমাণু ক্রমাঙ্ক কত, 8। পরমাণু ক্রমাঙ্কটা কি, অক্সিজেন পরমাণুর নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকে সেই সংখ্যাটাকে বলা হয় পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা, দ্যাট ইজ অ্যাটমিক নাম্বার, তাহলে পরমাণু ক্রমাঙ্ক কত, 8। ইলেকট্রন বিন্যাসটা কেমন হবে, ইলেকট্রন বিন্যাস 2 + 6, এই কক্ষপথে দুটো, এই কক্ষপথে 6টা ইলেকট্রন। এল কক্ষপথে যোজ্যতা কক্ষ, অক্সিজেনের যোজ্যতা কক্ষক হলো এল কক্ষ। এল কক্ষে সর্বাধিক কটা ইলেকট্রন আছে, যোজ্যতা কক্ষে ইলেকট্রন সংখ্যা 6। অর্থাৎ অক্সিজেন একটি অধাতব মৌলের পরমাণু, যার বাইরের কক্ষে বা যোজ্যতা কক্ষে 6টা ইলেকট্রন থাকার জন্য যখন সে কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তখন সে কি করে, তার অষ্টক পূর্তি ঘটানোর জন্য বাইরের কক্ষে 2টো ইলেকট্রন গ্রহণ করে। 2টো ইলেকট্রন গ্রহণ করে তার অষ্টক পূর্তি ঘটায় যোজ্যতা কক্ষে। অর্থাৎ অক্সিজেনের যোজ্যতা কত, যোজ্যতা 2, যোজ্যতা হলো 2। আর অক্সিজেন একটা তীব্র তড়িৎ ঋণাত্মক অধাতব মৌল এবং অক্সিজেন গ্যাসটাও কিন্তু বর্ণহীন গন্ধহীন গ্যাস, সেটা আমরা পরে আসবো। যাই হোক, এইগুলো আমার রাসায়নিক ধর্মে লাগবে, সেই জন্য আমরা জেনে নিলাম। তাহলে অক্সিজেনের চিহ্ন কি, ও, সংকেত হলো O2, পারমাণবিক গুরুত্ব 16, অর্থাৎ একটা অক্সিজেন পরমাণুর ভর 16, একটা অক্সিজেন অণুর ভর সেখানে 32, পরমাণু ক্রমাঙ্ক হলো 8, অর্থাৎ এর কেন্দ্রে প্রোটন সংখ্যা হলো 8, আর প্রোটন সংখ্যা 8 মানে ইলেকট্রন সংখ্যা 8। আর অক্সিজেন পরমাণুটাকে কেমনভাবে লেখা হয়, আর এর আইসোটোপগুলো কেমন, আইসোটোপ, অক্সিজেনের আইসোটোপ বা সমস্থানিক। আইসোটোপ তোমরা কাকে বলে নিশ্চয়ই জানো। আইসোটোপ কাকে বলে, একই মৌলের বিভিন্ন পরমাণু, যাদের পরমাণু ক্রমাঙ্ক 1 হওয়া সত্ত্বেও, একই মৌলের পরমাণু মানেই তাদের পরমাণু ক্রমাঙ্ক তো 1 হবেই। তাহলে একই মৌলের বিভিন্ন পরমাণু যাদের পরমাণু ক্রমাঙ্ক 1 হওয়া সত্ত্বেও নিউট্রন সংখ্যা বিভিন্ন হওয়ার কারণে তাদের ভর সংখ্যা বিভিন্ন হয়। নিউট্রন সংখ্যা বিভিন্ন হওয়ার কারণে তাদের ভর সংখ্যা বিভিন্ন হয়। সেই সমস্ত বা সেই মৌলের পরমাণুগুলিকে বলা হয় কি, পরস্পরের আইসোটোপ বা সমস্থানিক। তাহলে অক্সিজেনের আইসোটোপগুলো হলো, অক্সিজেন সাধারণ অক্সিজেন যেটা, সেটা হলো অক্সিজেন 8, 16, উপরেটা হচ্ছে ভর সংখ্যা, মাস নাম্বার, আর নিচেটা হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক। তোমরা ভালোভাবে জানো এটা হচ্ছে কি, একটা অক্সিজেন নিউক্লাইড, ও 8, 16, এটা দিয়ে আমি একটা অক্সিজেন নিউক্লাইডকে প্রকাশ করছি। আর একটা হচ্ছে অক্সিজেন 8, 17 এবং অক্সিজেন 8, 18। এই আইসোটোপগুলো অক্সিজেনের হয়, অর্থাৎ সবগুলোই অক্সিজেনের পরমাণু, 3টে অক্সিজেনের পরমাণু, প্রত্যেকের পরমাণু ক্রমাঙ্ক 8, কিন্তু প্রথমটার পরমাণু নিউটনের সংখ্যা হলো 8, দ্বিতীয়টার নিউটনের সংখ্যা হলো 17 - 8 মানে 9, আর তৃতীয়টার নিউটনের সংখ্যা হলো 18 - 8 মানে 10। তাহলে নিউটন সংখ্যা বিভিন্ন হওয়ার কারণে তাদের ভর সংখ্যা বিভিন্ন, এবং এরা হলো পরস্পরের আইসোটোপ, একই মৌলের বিভিন্ন পরমাণু। এরপর যেটা আমরা আসবো, রসায়নাগারে অক্সিজেন প্রস্তুতি।
রসায়নাগারে অক্সিজেন প্রস্তুতির নীতিটা কি, অর্থাৎ আমরা কিভাবে করব কার্যনীতি বা নীতি। এখানে 2 ভাগ ওজনের বা 3 ভাগ ওজনের পটাশিয়াম ক্লোরেট, পটাশিয়াম ক্লোরেটের সংকেত কি হবে, পটাশিয়াম ক্লোরেটের সংকেত কি হবে KClO3। 2 ভাগ ওজনের পটাশিয়াম ক্লোরেট স্বাভাবিক অবস্থায় কঠিন, এটাকে খুব ভালোভাবে গুঁড়ো করে নিতে হয়। 2 ভাগ ওজনের পটাশিয়াম ক্লোরেটের সঙ্গে 1 ভাগ ওজনের ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এটার সংকেত কি MnO2। তো এখানে আমরা শুধুমাত্র পটাশিয়াম ক্লোরাইড নিয়ে যদি সেটাকে তাপীয় বিয়োজন ঘটায়, অর্থাৎ তাপ প্রয়োগের দ্বারা বিয়োজিত করি, তাপ প্রয়োগ করলেই পটাশিয়াম ক্লোরাইড ভেঙে গিয়ে উৎপন্ন করবে পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন গ্যাস, ভেঙে গিয়ে উৎপন্ন করবে পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন গ্যাস, অর্থাৎ এটা তাপীয় বিয়োজন। পটাশিয়াম ক্লোরাইডকে যদি আমরা 2KClO3 এটাকে শুধু প্রায় 630 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করি, 630 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার তাপমাত্রায় উত্তপ্ত করলে মানে যেটা হিট তাপ প্রয়োগ করলে এটা কি হবে 2KCl তাপীয় বিয়োজনের দ্বারা 2KCl + 3O2 অক্সিজেন গ্যাস উৎপন্ন হবে। এটা হয়, কিন্তু এই প্রসেসে রসায়নাগারে করা হয় না, কারণ পটাশিয়াম ক্লোরাইডটা যে পাত্রে নেওয়া হোক না কেন, এই অক্সিজেন গ্যাস প্রস্তুতির পর তাকে যদি তাপ প্রয়োগ করা হয়, মানে অক্সিজেন গ্যাস প্রস্তুতির সময়ে প্রায় 630 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করলে সেটা কি হয়, অধিক উষ্ণতায় ওই টেস্ট টিউব বা কাঁচের পরীক্ষা পাত্র বা পরীক্ষা নল সেটা কিন্তু ফেটে যেতে পারে বা বিস্ফোরণ ঘটতে পারে। তাই রসায়নাগারে যেটা করা হয় সেটাকে আরও কম তাপমাত্রায় করার চেষ্টা করা হয়, সেই জন্যে এই পটাশিয়াম ক্লোরাইডের সাথে মেশানো হয় ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড MnO2। এটিও একটি কঠিন পদার্থ বা কঠিন যৌগ, এটিকে গুঁড়ো করে খুব ভালোভাবে গুঁড়ো করে নেওয়া হয়, উত্তপ্ত করে গুঁড়ো করে নেওয়া হয়, নিয়ে ওই 2 ভাগ ওজনের পটাশিয়াম ক্লোরাইডের সঙ্গে 1 ভাগ ওজনের ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডকে খুব ভালোভাবে গুঁড়ো করে মেশানো হয়। ওই মিশ্রণটাকে একটা শক্ত হার্ড গ্লাস টেস্ট টিউব, শক্ত কাঁচের টেস্ট টিউব, তোমাদের রসায়নাগারের যন্ত্রপাতি সম্বন্ধে পড়ানোর দিন প্রথম দিনে আমি বলেছিলাম যে ওই একটা হার্ড গ্লাস টেস্ট টিউবের মধ্যে আমরা কি করি, সেখানে ওই মিশ্রণটা টেস্ট টিউবটা 2-3 ভাগ পূর্ণ করে নেব। ওই মিশ্রণটাকে কোন কোন মিশ্রণটাকে, ওই পটাশিয়াম ক্লোরাইড এবং ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের মিশ্রণটাকে 2KClO3 + MnO2 নিয়ে উত্তপ্ত করলে এটা উৎপন্ন হবে কি, তাপ প্রয়োগ করলে উৎপন্ন হবে 2KCl + 3O2 + MnO2। এটা ঘটে কত 230 থেকে 250 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। 230 থেকে 250 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এই ক্রিয়াটা ঘটে। তাহলে দেখেছো যে আমি এখানে MnO2টা এখানেও, অর্থাৎ বিক্রিয়ক পদার্থের সঙ্গে যখন ছিল তখনও সেটাকে ঠান্ডা করে রেখেছি, আবার বিক্রিয়াজাত পদার্থের ধারে যখন আছে রাসায়নিক সমীকরণে সেখানেও কিন্তু থার্মোমিটারের মধ্যেই রাখা আছে এবং এটা অপরিবর্তিত থেকেছে। এখানেও ছিল MnO2, এখানেও ছিল MnO2 আছে। এখানে কিন্তু পটাশিয়াম ক্লোরাইড বিয়োজিত হয়েছে, উৎপন্ন করেছে পটাশিয়াম ক্লোরাইড, অক্সিজেন গ্যাস, যেমন ভাবে আগে ঘটেছিল, কিন্তু তাপমাত্রা সেখানে ছিল 630 ডিগ্রি সেলসিয়াস আর এখানে হয়েছে তাপমাত্রা 230 থেকে 250 ডিগ্রি সেলসিয়াস। অনেক কম তাপমাত্রায় ঘটে এবং দ্রুত ঘটে। এই তাপমাত্রায় পটাশিয়াম ক্লোরাইড ইন প্রেজেন্স অফ ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের উপস্থিতিতে ভেঙে গিয়ে পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন গ্যাস উৎপন্ন করে। এখানে এই MnO2টা ব্যবহৃত হয় কি হিসাবে, অ্যাজ এ ক্যাটালিস্ট, অর্থাৎ অনুঘটক হিসেবে ব্যবহৃত হয়। অনুঘটক কাকে বলে না, অনুঘটক হলো এটা হচ্ছে ক্যাটালিস্ট। অনুঘটক কাকে বলে না, যে সমস্ত রাসায়নিক পদার্থ কোনো রাসায়নিক বিক্রিয়ায় উপস্থিত থেকে এখানে কিন্তু অংশগ্রহণ করে না,
রাসায়নিক বিক্রিয়ায় উপস্থিত থেকে রাসায়নিক বিক্রিয়ার বেগ ত্বরান্বিত বা মন্দীভূত করে, অর্থাৎ বাড়িয়ে দেয় বা কমিয়ে দেয়, ত্বরান্বিত বা মন্দীভূত করে, তাকে বলা হচ্ছে কি অনুঘটক। তাকে বলা হচ্ছে অনুঘটক। এখানে MnO2 হলো আমার অনুঘটক। অতএব তাহলে অক্সিজেন রসায়নাগারে অক্সিজেন গ্যাস প্রস্তুতির নীতিটা কি হলো? 2 ভাগ ওজনের পটাশিয়াম ক্লোরাইডের সঙ্গে 1 ভাগ ওজনের ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডকে খুব ভালোভাবে গুঁড়ো করে মিশিয়ে একটা শক্ত কাঁচের টেস্ট টিউবের মধ্যে নিয়ে সেটাকে 230 থেকে 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করলেই অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। পটাশিয়াম ক্লোরাইড অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। এরপরে যদি আমরা আসবো এর পরীক্ষার পদ্ধতি কেমনভাবে করা হয় বা কার্যবিধিটা কেমন। একটা ধাতব স্ট্র্যান্ড, ক্লিপ দিয়ে আটা আছে, স্ট্যান্ডের সাহায্যে এই হার্ড গ্লাস টেস্ট টিউবটাকে শক্তভাবে আটকানো আছে। এর মধ্যে প্রবেশ করানো আছে একটা নির্গম নল। এখানে কর্কের ছিপি দিয়ে পুরোপুরিভাবে ক্লোজ করা আছে, এটাকে ঢেকে দেওয়া আছে আর এই নির্গম নলটাকে ভিতরে প্রবেশ করানো আছে। তো এটাকে বন্ধ করার আগে আমরা এর মধ্যে নিয়ে নিয়েছি প্রায় 2-3 অংশ পূর্ণ অবস্থায় পটাশিয়াম ক্লোরাইড এবং ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের মিশ্রণ বা গুঁড়োটা মিশ্রণ। 2-3 অংশ পূর্ণ অবস্থায় টেস্ট টিউবের মধ্যে পটাশিয়াম ক্লোরাইড এবং ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের মিশ্রণ নেওয়া হয়েছে। খুব ভালোভাবে গুঁড়ো করে মিশিয়ে টেস্ট টিউবটাকে খুব ভালোভাবে শুকনো করতে হবে, যাতে ওদের না কোনো রকম জলীয় বাষ্প বা জল থাকে। জল থাকলেই কিন্তু বিপদ, কারণ ওটা পটাশিয়াম ক্লোরাইড এবং ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের মিশ্রণকে উত্তপ্ত করলেই, সামান্য উত্তপ্ত করলেই তখন কিন্তু ওর মধ্যে বিস্ফোরণ ঘটে যাবে। সেই কারণের জন্য এখানে আমাদের লক্ষ্য রাখতে হবে যেন টেস্ট টিউবটা খুব ভালোভাবে শুকনো হয়। কি বলুন, বোঝা গেছে? দিয়ে এই নির্গম নলের শেষ প্রান্তকে হাইড্রোজেন গ্যাস প্রস্তুতির সময় যেমন আমরা কাজ করেছিলাম, এটাকে একটা গ্যাস নলির মধ্যে পুড়িয়ে দিয়েছিলাম। এটা গ্যাস নলির মধ্যে পুড়িয়ে দেওয়া হয়েছিল। একটা সূক্ষ্ম ছিদ্র থাকে, যে ছিদ্রের মধ্যে দিয়ে গ্যাসটা বের হয়। সূক্ষ্ম ছিদ্র থাকে, যে ছিদ্রের মধ্যে দিয়ে গ্যাসটা বেরিয়ে যায়। আর এখানে একটা পাত্র থাকে, বড় পাত্র, যার মধ্যে আংশিক জলপূর্ণ থাকে।
আর এই পাত্রটার মধ্যে এখানে চাপা দেওয়া হয় বা করে দেওয়া হয় একটা গ্যাস জার, এটা জলপূর্ণ গ্যাস জার, এটাকে চাপা দিয়ে দেওয়া হয় একটা জলপূর্ণ গ্যাস জার। এটা জলপূর্ণ। তারপর এখানে এয়ার বাবল আকারে গ্যাসটা বেরোতে থাকে, এখানে জলের নিম্ন প্রসারণ দ্বারা গ্যাস দ্বারা গ্যাস সংগঠিত হয়, অক্সিজেন গ্যাস সংগঠিত হয়। এটা এখানে আমাকে একটা জিনিস বাকি রয়েছে, যেটা হচ্ছে এটা বুনসেন বার্নার, যার সাহায্যে এটাকে টেস্ট টিউবটাকে ঘুরিয়ে ঘুরিয়ে সমানভাবে সব জায়গাটা সমানভাবে উৎপন্ন করতে হবে। এর সঙ্গে লাগানো থাকে একটা গ্যাস বার্নার পাইপ, এই গ্যাস বার্নার দিয়ে উত্তপ্ত করা হয়। গ্যাস বার্নার দিয়ে এই টেস্ট টিউবটাকে উত্তপ্ত করা হয় এবং উত্তপ্ত করার পর এখানে যখন ওই বিক্রিয়া করে ওই 230 ডিগ্রি বা থেকে 250 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পৌঁছে গেলে তখন কিন্তু ওই গ্যাস বার্নারের ভেতরকার গ্যাস কি হয়, গ্যাস বার্নারের ভেতরকার ওই পটাশিয়াম মানে টেস্ট টিউবের ভেতরকার পটাশিয়াম ক্লোরেট এবং ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, এর মধ্যে আছে একটা শক্ত হার্ড গ্লাস টেস্ট টিউব বা এটা হচ্ছে হার্ড গ্লাস টেস্ট টিউব, এটা হার্ড গ্লাস টেস্ট টিউব। আর এর মধ্যে নেওয়া হয়েছে ওই যে পটাশিয়াম ক্লোরেট HClO3 প্লাস MnO2 ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের মিশ্রণের গুঁড়ো। এটা হলো একটা বুনসেন বার্নার, এটা হলো একটা বুনসেন বার্নার। এটা স্ট্যান্ড, এটা নির্গম নল, এটা একটা বিকার বা পাত্র, এটা হলো গ্যাস জার, আর এটা হলো গ্যাস দ্রোণী। তাহলে এখানে এই পটাশিয়াম ক্লোরাইড এবং ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের মিশ্রণকে আমরা তাপ প্রয়োগ করলেই টেস্ট টিউবের মধ্যে যেহেতু 2/3 অংশ পূর্ণ ছিল, বাকি অংশ ফাঁকা ছিল, সেই ওই বাকি জায়গার ভেতরকার বাতাসটা বেরিয়ে এসে প্রাথমিক পর্যায়ে নির্গম নল দিয়ে বাইরে বেরিয়ে যায়। ওই অংশে মানে প্রাথমিক পর্যায়ে উৎপন্ন গ্যাসটা কিন্তু সংগ্রহ করা হয় না। পরবর্তী পর্যায়ে যখন একটানা গ্যাস বেরোতে থাকে তখন ওটাকে ওই নির্গম নলের উন্মুক্ত প্রান্তটাকে গ্যাস দ্রোণীর মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। গ্যাস দ্রোণী থেকে গ্যাসটা গ্যাস জারে জলের নিম্ন প্রসারণ দ্বারা বায়ু বুদবুদ আকারে উপরের দিকে উঠে যায় আর জলটা নিচের দিকে নেমে আসে। নিচের বড় পাত্রে সংগৃহীত হয় জলটা। সম্পূর্ণভাবে যখন গ্যাসটা এই গ্যাসটা ভর্তি হয়ে যায় তখন সম্পূর্ণ জলটা চলে আসে নিচের পাত্রে। নিচের পাত্রে জলের আয়তনটা বেড়ে যায়, কিন্তু উপরে গ্যাস জারটা পুরোপুরিভাবে খালি হয়ে যায়। তখন আমরা বুঝতে পারি যে ওই গ্যাস জারটা অক্সিজেন ওই গ্যাস দ্বারা এখানে যে গ্যাসটা উৎপন্ন হয়েছে সেই গ্যাস দ্বারা পূর্ণ হয়েছে। এরপর এই গ্যাস জারটাকে তুলে নিয়ে আমরা কি করব, মুখে চাপা দিয়ে বা ঢাকনা দিয়ে গ্যাস জারটাকে বাইরে বের করে নিয়ে এসে ওর মধ্যে জ্বলন্ত পাটকাঠি প্রবেশ করালে ওটা কি হবে, এটা বা নিভু একটা পাটকাঠি বা ধূপকাঠি প্রবেশ করালে, তোমরা ধূপকাঠি দেখেছো জ্বলন্ত ধূপকাঠি, সেটা কোনো শিখা উৎপন্ন করে না, কিন্তু যখনই আমি ওই গ্যাস জারের মধ্যে প্রবেশ করাবো সঙ্গে সঙ্গে দেখবো ধূপকাঠিটা সেই যেমন নিভুল অবস্থায় জ্বলছিল সেটা কিন্তু উজ্জ্বল শিখা উৎপন্ন করবে, উজ্জ্বল শিখা উৎপন্ন করে জ্বলে উঠবে। যার জন্যে ওই গ্যাস জারের গ্যাসটা আমি শনাক্ত করতে পারলাম এভাবে যে ওই গ্যাস জারের গ্যাসটা কিন্তু নিজে জ্বলছে না। হাইড্রোজেন গ্যাস যেমন নিজে জ্বলছিল, এ কিন্তু নিজে জ্বলছে না, এ কি করছে, অপরকে জ্বলতে সাহায্য করছে। অর্থাৎ গ্যাসটি হলো গ্যাস জারের গ্যাসটি হলো অক্সিজেন। এভাবে আমরা শনাক্ত করতে পারব। এরপরে এই সেটআপটার জন্য আমার একটা প্রশ্ন, যদি আমরা এই টেস্ট টিউবটাকে এরকমভাবে স্ট্যান্ডের সাহায্যে আটকে তাপ প্রয়োগ করছি বা উত্তপ্ত করছি, কিন্তু এরকম আনত অবস্থায় কেন, এরা নির্দিষ্ট কোণে নত করে কেন,
এবং আবার একটা কথা বলেছি যে প্রাথমিক পর্যায়ে যখন আমরা টেস্ট টিউবটাকে ব্যবহার করব বা ওর মধ্যে ওই পটাশিয়াম ক্লোরাইড এবং ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের মিশ্রণটা নেব, তখন কিন্তু এই মিশ্রণটাকে টেস্ট টিউবটাকে ভালোভাবে শুকিয়ে নিতে হবে, যেন ওর মধ্যে কোনো রকম জলীয় বাষ্প বা জল না থাকে। ওর সংস্পর্শে আসলেই পটাশিয়াম ক্লোরাইড এবং ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের মিশ্রণ জলের সংস্পর্শে বা জলীয় বাষ্পের সংস্পর্শে এসে তীব্র বিস্ফোরণ ঘটাবে। তাই এখানেও এভাবে আনত করে আটকানোর জন্য প্রধান কারণ হলো, আনত করে আটকানোর কারণ হলো যে এখানে যখন আমি নির্গম নলটাকে এই গ্যাস জারের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, গ্যাস তরলির মধ্যে, তখন যদি কোনো অবস্থায় আমার অক্সিজেন গ্যাস বেরোনো কোনো এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে যায়, তখন কিন্তু ওই গ্যাস জারের ভেতরকার জল এই নির্গম নলের মধ্য দিয়ে চলে আসতে পারে কোথায়? ওই টেস্ট টিউবের মধ্যে। যদি চলে আসে সঙ্গে সঙ্গে কিন্তু সেখানে বিস্ফোরণ ঘটবে। সেই কারণের জন্যে টেস্ট টিউবটাকে এভাবে আনত করে আটকানো হয়। এবং আমরা উৎপন্ন গ্যাসটাকে কিভাবে শনাক্ত করলাম না, উৎপন্ন গ্যাসটাকে শনাক্ত করা হলো এভাবে, ওই গ্যাস জারটাকে বাইরে বের করে নিয়ে এসে ওর মধ্যে জ্বলন্ত পাটকাঠি প্রবেশ করানোর পর সেটা কি হলো, একটা নিভু পাটকাঠি বা ধূপকাঠি প্রবেশ করানোর পর সেটা দেখা গেল উজ্জ্বল শিখায় জ্বলে উঠল। অতএব গ্যাস জারের গ্যাসটি হলো অক্সিজেন, যার মধ্যে যেটা কি করছে, নিজে জ্বলে না কিন্তু অপরকে জ্বলতে সাহায্য করছে। আচ্ছা, এরপরে আমি যে কথাটা বলেছিলাম এখানে যে অনুঘটক, MnO2 হলো অনুঘটক। তাহলে অনুঘটক কাকে বলে? অনুঘটক হলো যে সমস্ত রাসায়নিক পদার্থ কোনো রাসায়নিক বিক্রিয়ায়, কোনো বিশেষ রাসায়নিক বিক্রিয়ায় উপস্থিত থেকে, কোনো বিশেষ রাসায়নিক বিক্রিয়ায় উপস্থিত থেকে রাসায়নিক বিক্রিয়ার বেগ ত্বরান্বিত বা মন্দীভূত করে, তাদেরকে বলা হয় অনুঘটক। তো তাদের মধ্যে যারা যে সমস্ত অনুঘটক রাসায়নিক বিক্রিয়ার বেগ বৃদ্ধি করে, তাদেরকে বর্তমানে একটি অন্য ধরনের অনুঘটক বলা হয়েছে, তাদেরকে বলা হয় কি বর্ধক। যারা রাসায়নিক বিক্রিয়ার বেগ বৃদ্ধি করে তাদেরকে বলা হয় বর্ধক বা কোরা অনুঘটক বা পজিটিভ ক্যাটালিস্ট। পজিটিভ ক্যাটালিস্ট বা কোরা অনুঘটক বা বর্ধক। বর্ধক বা পজিটিভ ক্যাটালিস্ট বা কোরা অনুঘটক। যে সমস্ত অনুঘটক কোনো রাসায়নিক বিক্রিয়ায় উপস্থিত থেকে রাসায়নিক বিক্রিয়ার বেগ ত্বরান্বিত করে, তাদেরকে বলা হয় কোরা অনুঘটক। এক্ষেত্রে অক্সিজেন প্রস্তুতির সময়ে MnO2 হলো একটি কোরা অনুঘটক। MnO2 হলো কোরা অনুঘটক, যে কি করে রাসায়নিক বিক্রিয়ার বেগ বৃদ্ধি করে বা পজিটিভ ক্যাটালিস্ট বা বর্ধক। আবার আরেকটা রয়েছে, এটা বলা হয় বাধক। এখানে যেহেতু পজিটিভ ক্যাটালিস্ট রয়েছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে নেগেটিভ ক্যাটালিস্টও নিশ্চয়ই আছে, তাহলে বাধক বা নেগেটিভ ক্যাটালিস্ট। নেগেটিভ ক্যাটালিস্ট বা এটা বলা হয় অপরা অনুঘটক, যে কি করে রাসায়নিক বিক্রিয়ার বেগ হ্রাস করে, বেগ কমিয়ে দেয়। এই স্বাভাবিক উষ্ণতায় তোমরা দেখে থাকবে যে ঘরের উষ্ণতাতেই হাইড্রোজেন পারঅক্সাইড, একটা 1 লিটার হাইড্রোজেন পারঅক্সাইডের বোতল রেখে দিলে সেটা কয়েক ঘন্টা মানে কয়েক মিনিটের মধ্যেই সেটা সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে সে কি করবে, জল এবং অক্সিজেন গ্যাস উৎপন্ন করবে। 2H2O2 এটা হাইড্রোজেন পারঅক্সাইড এর সংকেত, এটা বিয়োজিত হয়ে 2H2O + O2 অক্সিজেন গ্যাস উৎপন্ন করে এবং এটা খুব স্বল্প সময়ে এটা বিয়োজিত হয়ে যায়। কিন্তু ওই হাইড্রোজেন পারঅক্সাইডের মধ্যে যদি আমরা কয়েক ফোঁটা গাঢ় সালফিউরিক অ্যাসিড বা গাঢ় ফসফরিক অ্যাসিড, গাঢ় সালফিউরিক অ্যাসিড H2SO4 বা H3PO4 ফসফরিক অ্যাসিড মিশিয়ে দিই,
তাহলেই কিন্তু এই বিয়োজনের হারটা অনেকখানি হ্রাস পাবে এবং অনেক দীর্ঘ সময় লাগবে ওই 1 লিটার হাইড্রোজেন পারঅক্সাইডকে বিয়োজিত করতে। এখানে তাহলে এই H2SO4 গাঢ় H2SO4 বা গাঢ় H3PO4 এরা হলো অপরা অনুঘটক বা বাধক বা নেগেটিভ ক্যাটালিস্ট, যারা রাসায়নিক বিক্রিয়ার বেগ হ্রাস করে। এইগুলোর মানে যদি আমি অনুপস্থিতিতে যদি না পেয়ে থাকি, তাহলে কিন্তু এর সঙ্গে হাইড্রোজেন পারঅক্সাইডের সঙ্গে কাঁচকে গুঁড়ো করে ভালোভাবে মিশিয়ে দিলেও এই হাইড্রোজেন পারঅক্সাইডের বিয়োজনের হার কিন্তু অনেকখানি হ্রাস পায়। হাইড্রোজেন পারঅক্সাইডের বিয়োজনের হার অনেকখানি হ্রাস পায়। তাহলে এরা হলো অপরা অনুঘটক বা নেগেটিভ ক্যাটালিস্ট। এরপর আসছি স্বয়ং অনুঘটক। স্বয়ং অনুঘটকের ক্ষেত্রে আমরা জানি, দেখো যে 1 আয়তন নাইট্রোজেনের সঙ্গে 3 আয়তন হাইড্রোজেন সংযুক্ত হয়ে 2 আয়তন অ্যামোনিয়া উৎপন্ন করে। এখানে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থ সকলই গ্যাসীয়। তো উৎপন্ন অ্যামোনিয়া যদি একটা পাত্রের মধ্যে আমি 1 আয়তন নাইট্রোজেনের সঙ্গে 3 আয়তন হাইড্রোজেন মিশিয়ে দিয়েছি, আর বাকি যে শর্তগুলো আছে সেগুলো আরোপ করেছি, করার পর অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হচ্ছে। অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হওয়ার পর ওটাকে যদি পৃথক পাত্রে সংগৃহীত বা সংরক্ষণ না করা হয়, প্রিজার্ভ না করা হয়, তাহলে কিন্তু ওই পাত্র থেকে আবার অ্যামোনিয়াটা বেরিয়ে গিয়ে নাইট্রোজেন এবং হাইড্রোজেন গ্যাস তৈরি করবে। এখানে অ্যামোনিয়া হলো স্বয়ং অনুঘটক, আরেকটা হচ্ছে বিষ অনুঘটক। এটা হলো স্বয়ং অনুঘটক এবং অপরটা হচ্ছে বিষ অনুঘটক। বিষ অনুঘটকটা হচ্ছে কি, যে অনুঘটক কোন রাসায়নিক বিক্রিয়ায় উপস্থিত থেকে বিক্রিয়ার কি করে, বিক্রিয়াটাকে প্রায় বন্ধ করে দেয়। যখন আমরা সালফার ডাইঅক্সাইড থেকে আমরা সালফার ট্রাইঅক্সাইড প্রস্তুতির সময় ইন প্রেজেন্স অফ অক্সিজেন 2SO2 + O2 উৎপন্ন হয় 2SO3। তো এই অক্সিজেনের সাথে যদি ধূলিকণা মিশে থাকে, ইন প্রেজেন্স অফ ডাস্ট, ধূলিকণা হলো কি এখানে, যদি এটা বিশুদ্ধ অক্সিজেন না হয়, তাহলে ধূলিকণাযুক্ত অক্সিজেন কিন্তু এই সালফার ডাইঅক্সাইডকে সালফার ট্রাইঅক্সাইডে পরিণত হতে দেয় না। অর্থাৎ বিক্রিয়ার হার সেখানে প্রায় 0% নামে নিয়ে চলে আসে, বিক্রিয়াটা প্রায় সম্পূর্ণরূপে বন্ধই হয়ে যায়। সেই জন্য এই ধূলিকণা হলো এখানকার এই রাসায়নিক বিক্রিয়ার জন্য বিষ অনুঘটক। কি বলে বোঝা গেছে? আজকে তোমাদের এই পর্যন্ত অক্সিজেন প্রস্তুতি, রসায়নাগারে অক্সিজেন প্রস্তুতি, রাসায়নিক সমীকরণ প্রস্তুতির নীতি এবং কিভাবে করা হয় সেটা আমি কিন্তু ছবি এঁকে দেখিয়েছি। আর অনুঘটক কি এবং সেই সংক্রান্ত এখানে যেহেতু এমএনও2কে অনুঘটক হিসেবে ব্যবহার করা হচ্ছে, সেই জন্য অনুঘটক সংক্রান্ত অনেক বিষয়ই তোমাদের আজকে আমি জানিয়ে দিলাম। এর পরের দিন এগুলো ধরে তারপরে আবার অক্সিজেনের রাসায়নিক ধর্ম সম্বন্ধে